অলিন্দে গোধূলি পর্ব ৪ লিখেছেন অত্রিকা চৌধুরী তিহু। ভাইয়া, এখন এই ৩০ বছরের বুড়ো লোককে অনুভব করার জন্য কি আমার অস্ট্রেলিয়া ছুট লাগাতে হবে? সাহায্যের চোখে তৎক্ষণাৎ হাসি ফুটে উঠল। রসিকতার স্বরে বলে ওঠে, উহু, সেই ৩০ বছরের বুড়ো লোক তোকে অনুভব করার জন্য ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে অলরেডি অস্ট্রেলিয়া থেকে ছুট লাগিয়েছে। রাতের গভীরতা ক্রমে গাঢ় হয়ে আসছে। সুনসান নীরবতার মাঝে সাহায্যের উক্ত কথা পিহুর কানে বুলেটের মতো ঢুকে যায়। সে রীতিমতো স্তব্ধ, চোখজোড়া যেমন বিস্ফোরিত, যে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে কোটর থেকে। পিহু নড়েচড়ে বসে, শুকনো ঢুকিলে একরাশ অবিশ্বাস নিয়ে প্রশ্ন করল, সত্যি বলছিস ভাইয়া? সাহাজ উঠে দাঁড়িয়েছে। ডেস্কের সামনে এগোনোর মুহূর্তে একটু থেমে গেল। পেছনে ফিরে বুনির দিকে তাকালো। ঠোঁটে হালকা খলবলানো হাসি নিয়ে বলল, এই রাতে আমি তোর সাথে মশকরা করতে যাব কেন? পিহু চোখ কুঁচকে তাকায় ভাইয়ের দিকে, চোখে মুখে একরাশ সন্দেহ। ব্যঙ্গ করে বলে, কেন আসছে? কে আসতে বলেছে তাকে? সাহাজ আস্তে করে হেসে উঠে, একটু রহস্যময় চাহনি দিয়ে বলে উঠল, আসতে বলেছে ওর হৃদয় আর তোর গলার আওয়াজ। আমার গলার আওয়াজ? পিহু চোখ ছানা পড়া কোনো আওয়াজ। সাহাজ মুখ গম্ভীর করে গলা নামিয়ে বলে, তুই সেদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খেক খেক করে হেসেছিলি। এত মায়া ছিল সেই খেক খেক হাসিতে। মনে হচ্ছিল যে কেউ শুনবে বিশ্বজয় করে ফেলবে। অবশ্যই বোধ হয় ছুটে আসছে, বুঝতে পারছিস না? পিহু থমকে যায়, চোখ সরু করে বলে, তুই আবার আমার ঘুমের আওয়াজ শুনিস কবে থেকে? আমি না, দরজার নিচ দিয়ে যে বুদ্ধিমান বিড়ালটা যায় সে রেকর্ড করে দিয়েছে। আমিও শুনে অবাক। ওই রেকর্ডটাই অস্ট্রেলিয়া পাঠিয়েছিলাম। তৎক্ষণাৎ রাগে গর্জে ওঠে পিহু। তেড়ে ওঠা গলায় বলে, ভাইয়া, তুই একদম বিরক্তিকর একটা প্রজাতি। সাহাজ সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলে ওঠে, প্রজাতি না বললে পারতিস না? আমি কি কোনো বিলুপ্তপ্রায় ডাইনোসর? পিহু চোখ পাকিয়ে জবাব দেয়, না, কিন্তু ডাইনোসর হলে ভালো হতো। অন্তত জাদুঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে রাখা যেত। বেপরোয়া কথার টাইফুন। সাহাজ নাটকীয় ভঙ্গিতে বলে, বেশি বুলি বের করিস না। আমার কথার উপর নির্ভর করছে তোর ভবিষ্যৎ। পিহু মুখ বাঁকিয়ে বলে, ভবিষ্যৎ না, ভবিতব্য। সাহাজ গলা নামিয়ে এবার একটু গম্ভীর হবার চেষ্টা করল। আস্তে করে বলল, এসব বাদ দে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আসছে, তাকে কি বলবি? আর বাবাকেই বা কি বলবি ভেবেছিস? দেখ, তুই হ্যাঁ বললেই সব ঠিক, আর না বললে আমি এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে বলবো, পিহু নামের কোনো প্রাণী, সরি, মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই। পিহু বিরক্ত চোখে তাকালো ভাইয়ের দিকে, কণ্ঠে ক্ষীণ অস্থিরতা মিশিয়ে বলে, ভাইয়া প্লিজ একটু সিরিয়াস শোন। আমি তো কিছুই জানি না ওনার ব্যাপারে, এমনকি নামটা পর্যন্ত জানি না। সাহাজ চোখ গোল করে বলে ওঠে, তাই তো, নামই জানিস না তুই? একেবারে সিনেমাটিক ব্যাপার। আচ্ছা, নামও বলবো না তোকে আমি। নাম না জানা মানুষকে হ্যাঁ বললে সেটা হয় রোমান্টিক, না বললে হয়
র্যান্ডম রিজেকশন। পিহু ফুস করে নিঃশ্বাস ছাড়ে, ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলে, তোর সিনেমাটিক ব্যাপার তুই তোর কাছে রাখ ভাইয়া, ক্লাস আছে, কালকে আমি ঘুমাতে যাই। পিহু ঘুরে দাঁড়ায়, দরজার চৌকাঠে পৌঁছাতেই সাহাজের গলা শুনতে পাই, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস কিন্তু তুই, আমি আবার বুদ্ধিমান বিড়ালটাকে পাঠাবো। পিহু চোখ গরম করে পেছনে তাকাতেই সাহাজ মুখ টিপে হাসি চেপে রাখে, শব্দ করে দরজা ঠেলে দিয়ে পিহু ঘরে চলে যায়। ভোরের আলো তখনও ঠিকঠাক উন্মোচিত হতে শুরু করেছে মাত্র। হালকা সোনালি ছায়ায় ঢাকা পড়েছিল এয়ারপোর্টের রোড। গাড়ির জানালায় ঠান্ডা জমে ওঠা শিশিরের মতো জমছিল তনয়ের দৃষ্টিভঙ্গি। 4 বছর পেরিয়ে গিয়েছে। প্রতিটি দিন রাত যেন ধীরে ধীরে এক দীর্ঘ নিঃশব্দ অপেক্ষার ভীত গেঁথে দিয়েছে তার ভেতর। ধীরে ধীরে গাড়ি প্রবেশ করল ধানমন্ডিতে। ঘড়িতে তখন 7টা ছুঁই ছুঁই। রাস্তার দুই পাশে ঘুম জড়ানো দোকানগুলোর পাশে ভ্যাপসা ঘুম ঘুরে ঢাকা পড়ে থাকা মানুষদের দেখা গেল। 7 নং রোডে কাঙ্ক্ষিত বাড়ির পেছনে এসে দাঁড়িয়ে পড়ল গাড়িটি। চৌধুরী বাড়ির নাম শুনলে এখনও এলাকার মানুষ একরকম সম্ভ্রমে তাকায়। বাড়িটা তনয়ের দাদার আমলের। তিনি লন্ডন থেকে দেশে ফিরে নিজ হাতে বানিয়েছিলেন এই বাড়ির প্ল্যান। যদিও এখন অনেক কিছুই সংযোজন বিয়োজন করা হয়েছে। উঁচু বাউন্ডারি ওয়ালের ভেতরে স্থাপত্যের এক নিঃশব্দ গৌরব লুকিয়ে আছে বাড়িটির মধ্যে। সাদা রঙের পালিশ করা দেয়ালে লতাগুল্ম ঘিরে আছে। জানালার ফ্রেম আর বারান্দায় ঝুলে আছে রাধাচূড়া গাছ। গেটের সামনে চকচক করে ঝুলছে বাড়ির নামফলক, চৌধুরী নিবাস। তনয় যাবার আগে এমন চকচকে ছিল না। দেখেই মনে হচ্ছে বেশি দিন হয়নি এটার। বাড়ির মূল ফটকে ঢুকলেই নজরে পড়বে দুপাশে লাগানো গাঁদা ফুলের সারি সারি গাছ। একপাশে মাঝারি আকারের একটা বাগান, তার মাঝখানে পাথরের তৈরি গোল টেবিল আর 4টা চেয়ার পাতানো। তার ঠিক পেছন পাশে আছে একটা বার্ড হাউস। দিনের আলো ফুটতেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় সেখানে। তনয় গাড়ি থেকে নামল ধীর পায়ে। সামনের ধাতব গেটটা ছুঁয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর এক পা এগিয়ে গেল। সিকিউরিটি ক্যামেরা ঘুরে তাকালো তার দিকে। গেটে লাগানো বাটন না টিপতেই দরজা খুলে গেল। দারোয়ান আগেই দেখে নিয়েছে কে এসেছে। গেটের ভেতর থেকে বেরিয়ে আসলো মনির, বয়স 50 পেরোনো, গায়ে ওয়েলফিট ইউনিফর্ম। গলায় বিস্ময় নিয়ে বলল, স্যার আপনি? তনয় স্মিত হাসল, বলল, মনির চাচা ভালো আছেন? সবাইকে সারপ্রাইজ দেব, তাই কল করিনি ইচ্ছে করে। অসাধারণ কাজ করেছেন স্যার, ছোট ম্যাডাম বারবার বলছিলেন আপনার কথা। খুব ভালো হয়েছে এসেছেন। তনয় ভেতরে ঢুকে তাকালো আশেপাশে। তেমন কিছুই বদলায়নি, শুধু গাছগুলো সেজেছে অন্য রূপে। বারান্দার পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কানে ভেসে এলো চন্দন কাঠের ঘণ্টাধ্বনি। সকাল 7টা বাজল ঠিক তখনই। ড্রয়িং রুমে বসে আছেন সারোয়ার চৌধুরী। সাদা পাঞ্জাবি, চোখে ধূসর ফ্রেমের চশমা, হাতে ভাঁজ করা দৈনিক পত্রিকা। পাশের ঘর থেকে বেরিয়ে এলেন সাফওয়ান চৌধুরী, হাতে ছোট্ট এক নোটবুক।
মুখে চিরচেনা গাম্ভীর্য। আজকের বাজারটা আমি করতে চাচ্ছি ভাইজান। সারোয়ার পত্রিকা নামিয়ে এক চোখে তাকালেন। লিস্টটা নিয়ে নে, যদি তাজা সবজি পাস তাহলে নিয়ে আসিস দেখে শুনে। মনিরকে সঙ্গে নিয়ে যা। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন আফিফা চৌধুরী, হাতে ধোয়া ওঠা চায়ের ট্রে। দুই ভাইয়ের মাঝে এসে ট্রে এগিয়ে ধরলেন তিনি। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বললেন, আজ বেগুন আর কাঁচামরিচ এনো। আরও কিছু জিনিস লাগবে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি মনিরের কাছে। সাফওয়ান মাথা নাড়লেন চুপচাপ। এদিকে সালমা চৌধুরীর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। গতরাতে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। ফলস্বরূপ ঘুমু ঘুমু চোখে সিঁড়ি দিয়ে নেমে বাকিদের সামনে দাঁড়িয়ে পড়লেন ক্লান্ত ভঙ্গিতে। সালমাকে দেখতে পেয়ে চিন্তিত মুখে দ্রুত এগিয়ে আসলো আফিফা। শরীর ঠিক আছে ভাবি? সালমা হালকা হেসে মাথা নাড়ল। আরে দেখছিস না কত ঠিক আছি। কি একটু শরীর খারাপ হয়েছে? তুই পাগল হয়ে গিয়েছিস। আজকের লিস্ট করা হয়েছে বাজারের? হয়েছে, তোমারটাও করেছি। ছেঁকা বুট আর লং লিফ দার্জিলিং চা। ঠিক তখনই দোতলা থেকে নামতে দেখা গেল সফেদা চৌধুরীকে। চৌধুরী পরিবারের প্রবীণতম সদস্য। বয়স তার ৮০-র কোঠায় হলেও চোখে মুখে এক অনাড়ম্বর কর্তৃত্ব। সিঁড়ির নিচে এসে দাঁড়িয়ে খানিকটা কাশি গোপন করে গলার স্বর পরিষ্কার করে আফিফার উদ্দেশ্যে বললেন, আমার আদা চা করেছ আফিফা? হাসি মুখে এগিয়ে আসলেন আফিফা। টি টেবিল থেকে সাদা কাপটা উঠিয়ে সফেদার সামনে এগিয়ে ধরলেন। এই যে মা, আপনার আদা চা, চিনি একটু কম দিয়েছি। সফেদা হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন। ধীর পায়ে হেঁটে মাঝের সোফাটায় গিয়ে বসে পড়ে সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলেন। দরজার মূল ফটক আধ খোলা ছিল, ফলস্বরূপ তনয় ঠেলা দিতেই বাকিটা চোখে খুলে যায়। দরজা খোলার শব্দে সবার চোখ ঘুরে যায় সেদিকে। সাফওয়ান দাঁড়িয়ে গেলেন স্থির হয়ে। হঠাৎ যেন চেতন ফিরে পেলেন তিনি। চোখে একরাশ আবেগ নিয়ে এগিয়ে গেলেন পুত্রের দিকে। নরম স্বরে বলে উঠলেন, তনয়, এতদিন পর মনে পড়েছে তবে? কেমন আছিস বাবা? সারওয়ার চৌধুরী নরম হাসলেন। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, তুই একটাবার বলবি না আসার কথা? এত বড় হয়েছিস, তুই আমাদের চমকে দিতে চাস? হ্যাঁ? আফিফার মুখে বিস্ময়ের ছায়া নেই, আছে শুধু উচ্ছ্বাস। হাত থেকে ট্রে নামিয়ে রেখে ছুটে এলেন ছেলের দিকে। সেদিনই কথা হলো তোর সাথে, একবারও বলবি না আসবি? তনয় একে একে সবার দিকে নজর বুলাই, একসঙ্গে সবার উদ্দেশ্যে বলতে বলতে ভেতরে ঢুকে। আমি নিজেও জানতাম না আমি আসব। হুট করে সিদ্ধান্ত নিয়েছি আর চলে এসেছি। ভাবলাম একটু চমকে দেই তোমাদের। সফেদা হালকা গলায় বললেন, তোর গন্ধ পেলাম আজ সকালে। অনেক দিন সকালে ঘরের বাতাসে এরকম লাগে না। আমি জানতাম তুই আসবি। তনয় এগিয়ে গেল সফেদার দিকে, গলা জড়িয়ে ধরে বলল, তুমি তো সিগন্যাল পাও সব সময় দিদা, সব খোঁজখবর থাকে তোমার কাছে। তনয় সোফার পাশে ব্যাগ রাখে। একে একে সবার সাথে আলাপের পর আশপাশে তাকায় ভ্রু কুঁচকে। সালমাকে উদ্দেশ্য করে বলে, ইথি কোথায় চাচি? দেখছি না যে। ইথির তো ক্লাস আছে আজকে, একটু পরেই উঠে যাবে। তোকে দেখে লাফিয়ে উঠবে নিশ্চিত। তনয় হালকা হেসে সিঁড়ির কাছে এগিয়ে গেল। এক মুহূর্ত
পিছে ফিরে তাকিয়ে বলল, আমি ঘুমাতে যাই, উঠে খেয়ে নেব কিছুক্ষণ পর। আজ একটু ভার্সিটিতে যাব। ভার্সিটির কথা শুনে সবাই একটু অবাক হলেও মুখ ফুটে কিছু বলল না। আফিফা প্রশ্ন করতে গিয়েও থেমে গেলেন। ছেলে আগে ঘুমিয়ে নিক, অনেক ক্লান্ত, ঘুম থেকে ওঠার পর জিজ্ঞেস করা যাবে।